ফেব্রিক না বুঝতে পারলে অবশ্যই কোশ্চেন করবে। হ্যাঁ আচ্ছা, ফেব্রিক জিওমেট্রি নিয়ে কারো ধারণা আছে? ফেব্রিক জিওমেট্রি আসলে কি, নাকি নতুন টার্মটা শুনতেছে? ফেব্রিক জিওমেট্রি কি আসলে? আচ্ছা, জিওমেট্রি হচ্ছে জ্যামিতিক ধারণা। জ্যামিতিক একটা শাখা, জ্যামিতিক ধারণা যেখানে কোনো একটা কি করা হয়, কোনো একটা বস্তুর আকার আকৃতি সম্পর্কে ধারণা দেওয়া হয়। আমরা জ্যামিতিতে পড়ে আসছি। আর ফেব্রিক জিওমেট্রি মানে বোঝা যায় কোনো একটা ফেব্রিকের স্ট্রাকচার, ডিজাইন কিরকম হবে সেটা এই ফেব্রিক জিওমেট্রি থেকে আমরা খুব সহজে বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে ফেব্রিক জিওমেট্রি মানে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি, ফেব্রিকের ডিজাইন এবং স্ট্রাকচার। হ্যাঁ, খুব সহজে এখান থেকে জানা যাবে। কখনো যদি বলা হয়, প্রশ্নে বলা হয়, জিজ্ঞাসা করা হয় যে ফেব্রিক জিওমেট্রি আসলে মেইনলি কোন দুটো নির্দেশ করে, তোমরা বলবা কোনো একটা ফেব্রিকের স্ট্রাকচার অথবা ডিজাইনকে ফেব্রিক জিওমেট্রি নির্দেশ করে। ক্লিয়ার? মানে দেখো, তুমি একটা ফেব্রিক যখন তৈরি করবা, এখন দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। আমরা তো পড়ে আসছি, তাই না? মার্কার আর প্যাটার্ন সম্পর্কে আমার ধারণা আছে। মার্কার এবং প্যাটার্ন, জি স্যার, জি। মার্কার এবং প্যাটার্ন কেন ব্যবহার করা হয়, তুমি বলতে পারবা? মার্কার ফেব্রিক কনজিউম করতে কতটুকু? আচ্ছা, আমি হ্যাঁ রাইট। মার্কার এবং প্যাটার্ন ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে টু রিডিউস দা ওয়েস্টেজ অফ দা ফেব্রিক, অর্থাৎ ফেব্রিক যেন বেশি পরিমাণে ব্যবহার না করা হয়, এর জন্য ওয়েস্টেজ কম হয় এবং টাইম কনজিউমিং কম। মানে টাইম কনজিউমিং মানে কি, সময় কম লাগে, তাই না? অর্থাৎ এক কথায় কি করা হয়, টু মিনিমাইজ দা কস্ট, আরেকটা কি, এটা হলো হাই এফিশিয়েন্ট, টু রিডিউস দা ওয়েস্টেজ, to reduce the wastage of the fabric, to reduce the wastage of the fabric. আচ্ছা, এখন ফেব্রিক জিওমেট্রি যেখানে বলতেছে যে ফেব্রিক স্ট্রাকচার বা ডিজাইন সম্পর্কে ধারণা দেয়। আচ্ছা, এখন ধরো তুমি একটা শার্ট তৈরি করবা, অনেক বড় তো কাপড় থাকে না, ওখান থেকে তুমি শার্ট তৈরি করো। এখন ধরো পুরো একটা কাপড় থেকে তুমি একটা শার্ট বানাতে কতটুকু কাপড় লাগে? ধরো একটা শার্ট বানানোর জন্য পুরো কাপড়টাই তুমি নষ্ট করে দিতেছো, তাহলে কি লাভ হচ্ছে না? এখন ধরো ফেব্রিক স্ট্রাকচার বা ডিজাইন সম্পর্কে তোমার ধারণা থাকবে, অর্থাৎ ডিজাইন কি অনুসারে করা হয়। আমরা ক্যাড সিস্টেম সম্পর্কে জানি, ক্যাড কম্পিউটার এইড ডিজাইন, ওখানে কি করা হয়, কোন একটা ফেব্রিকে কি করা হয়, ডিজাইন করা হয় না, কাপড় কিভাবে কাটা হবে ডিজাইন করা হয় না, মার্কার দিয়ে, প্যাটার্ন দিয়ে। ওটা করার উদ্দেশ্য হচ্ছে তাহলে আমার একটা কাপড় তৈরি করার জন্য কতটুকু কাপড়ের প্রয়োজন হচ্ছে, ততটুকু কাপড় কিন্তু আমি ইউজ করতেছি, বাকি কিন্তু কাপড় আমি ইউজ করতেছি না। তাহলে কি হচ্ছে, যতটুকু কাটতেছি ততটুকু ইউজ করতেছি না, তাহলে কি হচ্ছে, কষ্ট কমে যাইতেছে। আবার কি হচ্ছে, টু রিডিউস দা ওয়েস্টেজ অফ দা ফেব্রিক, ফেব্রিক ওয়েস্টেজও কম হইতেছে। সো যদি কখনো বলা হয় যে হোয়াই নিড, এটা প্রশ্ন, হোয়াই নিড ফেব্রিক জিওমেট্রি, এরকম যদি কোশ্চেন আসে, মানে আসলে যেটা বলা হয়েছে ফেব্রিক জিওমেট্রি কেন প্রয়োজন, তাহলে তোমরা এক কথায় বলবা টু মিনিমাইজ দ্য কস্ট এন্ড টু রিডিউস দ্য ওয়েস্টেজ অফ দ্য ফেব্রিক। কিভাবে মিনিমাইজ দ্য কস্ট এন্ড ওয়েস্টেজ অফ দ্য ফেব্রিক, এটা তো অলরেডি আমি বলেই ফেললাম। ক্লিয়ার? করা যাবে। তো আমরা আজকে এই ফেব্রিক জিওমেট্রি নিয়ে আমরা ধারণা নিব। ক্লিয়ার? এখন দেখো আজকে আমরা কি কি দেখব আর কি। আচ্ছা, ফেব্রিক জিওমেট্রি কি, তারপর হচ্ছে জিওমেট্রি প্লেন উইথ ফেব্রিক। আমরা অনেক ধরনের ফেব্রিক জানি, তাই না? কি কি আছে বলো তো? প্লেন, টুইল, কটন, তারপর আর ভিসকস, বসেন, হ্যাঁ ভিসকস, আর পিসি, সিপিসি, আর আরো অনেক ধরনের ফেব্রিক আছে, তাই না? যেগুলো আমরা নাম জানি না, স্যাটিন, শার্টিন, তাই না? ডায়মন্ড, আমরা এগুলো ফেব্রিকের ডিজাইন কিন্তু, বুঝছো? এগুলো ফেব্রিকের ডিজাইন। দেখো এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। এখন দেখো অলরেডি আমি বলে ফেলেছি, দেখো ফেব্রিক জিওমেট্রি কি বলছে, একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে টেক্সটাইলের জন্য। কেন ইম্পর্টেন্ট রোল প্লে করে বলতো? যেটা একটু আগে বললাম যে একটা ফেব্রিক স্ট্রাকচার কেমন হবে, একটা ফেব্রিকের শেপ কেমন হবে, একটা ফেব্রিকের ডিজাইন কেমন হবে, এটা কিন্তু আমরা ফেব্রিক জিওমেট্রি থেকে খুব সহজে এটা সম্পর্কে ধারণা পাইতে পারি। এই জন্য ফেব্রিক জিওমেট্রি কি টেক্সটাইলের জন্য একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। ক্লিয়ার? এখন আসলে বলেছিলাম যে হাউ ইজ জিওমেট্রি ইউজড ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কিভাবে জিওমেট্রি ব্যবহার করা হয়। প্রথমে যেটা বললাম প্যাটার্ন এবং মার্কার সম্পর্কে একটু বলেছিলাম। দেখো বলা আছে যে ডিজাইন প্যাটার্ন দ্য ওয়েভ অফ টেক্সটাইল এন্ড কালারফুল প্রিন্টেড প্যাটার্ন অন দ্য সারফেস। অর্থাৎ কোন একটা ফেব্রিকে যখন স্ট্রাকচার বা ডিজাইন করা হবে, এটা কিন্তু প্যাটার্ন বা মার্কারের উপর নির্ভরশীল। এই ফেব্রিক জিওমেট্রি ব্যবহার করলে আমরা খুব সহজে এটা ডিজাইন বা স্ট্রাকচার করতে পারবো, সেই কথাটাই বলা হয়েছে। তারপরে বলা আছে দেখো টেক্সটাইল ডিজাইনার ওভার ইউজ জিওমেট্রি হাউ শেপ দ্য প্যাটার্ন রিলেটিভ ইচ আদার ইন স্পেস উইথ হেল্প অফ ক্রিয়েটিং দ্য ডিজাইন। অর্থাৎ এক কথায় যদি তুমি বলো যে টেক্সটাইলের জন্য ফেব্রিক জিওমেট্রি কেন প্রয়োজন, তোমরা একটা কথাই বলবা যে ফেব্রিক স্ট্রাকচার, ডিজাইন এবং শেপ আনার জন্য
এই ফেব্রিক জিওমেট্রি অবশ্যই দরকার। এটা যদি না থাকে তাহলে আমাদের কস্ট বেড়ে যাবে। কি হবে, আর কি হতে পারে, ফেব্রিকে ওয়েস্টেজ হয়ে যাবে। তাই এভাবে বলা যাবে না? তাহলে পরীক্ষায় এভাবে প্রশ্ন আসবে যে ডিফাইন জিওমেট্রি এন্ড হোয়াই উই নিড ফেব্রিক জিওমেট্রি। পাস মার্কের জন্য প্রশ্নটা আসবে। ক্লিয়ার? এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? আছে? ওকে। এখন আসো জিওমেট্রি অফ প্লেন ওভেন ফেব্রিক। আচ্ছা, অনেক ধরনের ফেব্রিকই আছে, তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি প্লেন ওভেন ফেব্রিক। আমরা সচরাচর যেগুলো ফেব্রিক সম্পর্কে জানি সেগুলো কি কি? কটন, সিল্ক, উল ফেব্রিক, তারপর কি জানি ডেনিম, পলিস্টার, ডেনিম, তাই না? এগুলো সম্পর্কে মোটামুটি জানি। এখন দেখো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ প্লেন ওভেন ফেব্রিক। তার মধ্যে আমাদের দুটো জিনিস সম্পর্কে জানা দরকার, একটা হচ্ছে ইয়ার্ন আর হচ্ছে থ্রেড, তাই না? ইয়ার্ন এবং থ্রেড। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইয়ার্ন এন্ড থ্রেড? আমরা কি জানি যে ইয়ার্ন এবং থ্রেডের মধ্যে পার্থক্য কি? থ্রেড মানে সেলাই না? আচ্ছা, একজন চেষ্টা করো যে ইয়ার্ন এবং থ্রেডের মধ্যে আসলে পার্থক্যটা কি, এটা আমাদের লাগবে যে ইয়ার্ন কি এবং থ্রেড কি। স্যার যেগুলো সেলাই করে এগুলো সেগুলো থ্রেড বলা হয়, যেগুলো সরাসরি কাপড় বোনার সাথে রিলেটেড এগুলো হচ্ছে ইয়ার্ন বলা হয়। ভেরি গুড। আর কেউ? স্যার ইয়ার্ন হচ্ছে ইয়ার্নের হচ্ছে ফাইবার দিয়ে হচ্ছে শর্ট লেন্থের, আর হচ্ছে ফিলামেন্টের হচ্ছে স্টেবল লেন্থের হচ্ছে অনেক বড়। ওকে। আর আচ্ছা, আমরা ইয়ার্নে কি করি আসলে? ওয়েভিং করি, তাই। আর থ্রেড কি করি? আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা পার্থক্য বলা যায়, ইয়ার্ন গুলো হচ্ছে সিঙ্গেল প্লাই হয়। প্লাই মানে আমরা তো বুঝি, তাই না? প্লাই বুঝি কি? প্লাই মানে কি? ওইটা আছে পাকটা প্যাচ টুইস্ট বুঝি, টুইস্ট আমরা এরকম কাউন্টের ভিতরে এরকম বলি 60/2, তাই না? আমরা যখন কি করব, অ্যাপারেট করব, তখন দেখব আর কি এরকম বলা হয় 60/2। এই 2টা কি? 60 মানে কি? 60 হচ্ছে কাউন্ট, এটা হচ্ছে কাউন্ট, হ্যাঁ। আর 2 হচ্ছে এটা প্লাই। সুতার তার সংখ্যা। প্লাই মানে হচ্ছে কি? টুইস্ট, মানে দুইটা প্যাচ দেওয়া আছে। 4 মানে কি? 4টা টুইস্ট। 3টা মানে 3টা টুইস্ট। এভাবে যতগুলো টুইস্ট আছে সেগুলো কি বলা হয়? প্লাই বলা হয়। তাহলে কখনো যদি বলা হয় যে ইয়ার্ন এবং থ্রেডের মধ্যে পার্থক্য কি, তাহলে প্রথম পার্থক্যটা হচ্ছে ইয়ার্ন ইজ সিঙ্গেল প্লাই, ইয়ার্ন ইজ সিঙ্গেল প্লাই, থ্রেড ইজ মাল্টিপ্লাই, মানে 2 এর অধিক, 3 এর অধিক, 4 এর অধিক। আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য, ইয়ার্নটা ব্যবহার করা হয় কিসের জন্য? ফেব্রিক তৈরি করার জন্য, আর থ্রেডটা ব্যবহার করা হয় সুইং এর জন্য, কাপড় কি করার, সুইং করার জন্য, তাই না? পাওয়া যাবে? তাহলে এটাও পরীক্ষা আসবে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইয়ার্ন এন্ড থ্রেড। বলে দিচ্ছি কিন্তু, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইয়ার্ন এন্ড থ্রেড। তাহলে কি বলবো? প্রথমটা বলবো ইয়ার্ন ইজ সিঙ্গেল প্লাই, থ্রেড ইজ মাল্টিপ্লাই। ইয়ার্ন ইজ ইউজড ফর ফেব্রিক, আর হচ্ছে কি থ্রেড ব্যবহার করা হয় কিসের জন্য? সুইং। থ্রেড ইজ ফর ফেব্রিক সুইং, কাপড় সেলাই করার জন্য থ্রেডটা। একটা গাঠনি কি আছে যে ইয়ার্নটা আমরা কটন বা ইয়া দিয়ে করি, কিন্তু থ্রেডটা ম্যাক্সিমামই হচ্ছে রিসাইকেল করি, পলিস্টার থেকে। হ্যাঁ, থ্রেড তো এই যে যেগুলো ব্যবহার করা হয়, থ্রেড তো সুইং থ্রেডগুলো পলিস্টার দিয়ে বেশি হয়, ঠিক আছে? পলিস্টার দিয়ে বেশি হয় সুইং থ্রেড, পলিস্টার এবং লাইলন, ঠিক আছে? বাট এখানে ঝামেলাও আছে, কারণ লাইলন যখন ব্যবহার করা হয়, লাইলন বলেছিলাম তো অন্য ক্লাসে একদিন যে লাইলন যে ব্যবহার করা হয়, লাইলনের ফাস্টনেস কিন্তু অনেক খারাপ। ওয়াশ যেটা করা হয় ফাস্টনেস অনেক খারাপ, এই জন্য অনেকবারে ওয়াশ দিতে হয়, এই জন্য কষ্ট অনেক কিন্তু বেশি লাইলনের জন্য, বুঝছো? আছে? ওকে। এখন আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কি যে ক্যারেক্টারিস্টিক্স অফ প্লেন ওভেন ফেব্রিক। এটার একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ডিউরেবিলিটি, ডিউরেবিলিটি এন্ড স্টেবিলিটি। গুরুত্বপূর্ণ কি বললাম? ডিউরেবিলিটি এন্ড স্টেবিলিটি। ঠিক আছে, তোমরা একটু স্লাইডগুলো দেখো, হ্যাঁ? আমি কিন্তু স্লাইড এবং ধরে ধরে বানানো একটু ডিফিকাল্ট, ঠিক আছে? আমি শুধু মেইন পয়েন্টগুলো আমি সবসময় বলি, পাবা সবকিছু। এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি বললাম? ডিউরেবিলিটি এন্ড স্টেবিলিটি। চায়নাতে যেটা করা হয় সেটা হচ্ছে ওয়ান টাইম কাপড় ইউজ করা হয়, অর্থাৎ আমি যে শার্টটা আজকে পরলাম, আগামী দিনে আমি এই শার্টটা পরবো না, এটা কি করা হবে? আমি এটা ফেলে দেবো, ফেলে দিয়ে কি করা হবে? এটা রিসাইকেল করা হবে, তাই না? চায়নাতে কিন্তু এটা করা হচ্ছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ধরো তুমি যখন একটা কাপড় কিনবা, তুমি কাপড়ে কি দেখো? সাধারণত কাপড় কিনতে গেলে আমরা সবাই তাই করি, স্ট্রেন্থ দেখি, আর কি দেখো? কালার দেখো, আর কি দেখো? কাপড় কিনতে গেলে কাপড়টা ধরে দেখি যে কাপড়টা কেমন টাইপের, সফট নাকি হার্শ, এরকম কিছু। আর কি দেখতে পারি কাপড়ের? স্যার স্টেবিলিটির দিকে মনে হয় আমরা খুব বেশি ফোকাস করি স্যার। রাইট। সবচেয়ে মেজর যেটা ইস্যু, যে একটা কাপড় বা একটা শার্ট বা প্যান্ট অথবা একটা জামা কেনার পরে আমরা খেয়াল করি যে এই শার্ট বা প্যান্টটা আমি বেশি দিন পরতে পারবো কিনা। তাই ধরো তুমি কি প্রতিদিন ব্র্যান্ডের শার্ট কিনো, প্রতিদিন ব্র্যান্ডের জামা কিনো,
কিনো না কেন প্রতি এটা একটা বা দুইটা, এটা কিন্তু তুমি প্রায় 1 বছর পর্যন্ত ইউজ করতে পারো, তাই না? তো প্লেন ওভেন ফেব্রিকের একটা গুরুত্বপূর্ণ বা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ডিউরেবিলিটি এন্ড স্টেবিলিটি। এই কাপড়ের ডিউরেবিলিটি এবং স্টেবিলিটি অনেক বেশি। মানে এই কাপড়টা যদি তুমি কিনো, যদি এটা প্লেন ওভেন ফেব্রিক হয়, তাহলে তুমি দীর্ঘদিন কি করতে পারবে, ইউজ করতে পারবে। তাহলে তোমাদের জন্য ভালো না? এটা সবার জন্য কিন্তু ভালো। এজন্য আমরা যখন কাপড় কিনবো খেয়াল করবো যে কাপড়টা আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারবো কিনা। কিছু কিছু এক্সেপশনাল আছে যারা অনেক রিচ কিড, তারা কি করে ডেইলি একটা নতুন নতুন কাপড় কিনে পরে, তাই না, ব্র্যান্ডেড। লুৎফুজ্জামান বাবু। বাট বাংলাদেশ যেহেতু কি মধ্যবিত্ত একটা কান্ট্রি, এখানে ম্যাক্সিমাম মানুষই কি এরকমই একটা ড্রেস কিনে দীর্ঘদিন ধরে ইউজ করা যায়, এভাবেই করে কিন্তু, তাই না? তাহলে একটা প্লেন ওভেন ফেব্রিকের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি মনে থাকবে? ডিউরেবিলিটি এন্ড স্টেবিলিটি। এটা বোঝায় লেখা যাবে না যে ডিউরেবিলিটি স্টেবিলিটি কি জি স্যার। মানে কি, এই দুটো মানে কি বলো তো? একটা হচ্ছে কত সময় যাবত আমরা ব্যবহার করতে পারবো, আর একটা হচ্ছে যে ওটা টেকসই কতটা। গাঠনিক গার্মেন্টস স্ট্রাকচার, স্ট্যান্ডটা যেন ভালো থাকে, এটা কাপড়ের স্ট্যান্ড যাতে ভালো থাকে। ধরো একটা নতুন কাপড় কিনছো, 2 দিন পরে ইউজ করার পরে কাপড়টা নষ্ট হয়ে গেছে, তাহলে কি হবে বলো তো? ভালো লাগবে? ধরো একটা নতুন কেউ তোমাকে একটা গিফট করছে একটা শার্ট, ধরো একদিন পরছো, দ্বিতীয় দিনে শার্টটা তোমার ছিঁড়ে গেল, তখন মন খারাপ হবে কিনা? তাই না? তখন মনে হবে আরে শার্ট কেনার সময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত ছিল, স্ট্রাকচার দেখা দরকার ছিল, সুতা ঠিক আছে কিনা, কাপড় ঠিক আছে কিনা, তাই না? এরকম একটা মনে হয়। সো গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য বললাম যে প্লেন ওভেন ফেব্রিকের যদি ক্যারেক্টারিস্টিক চাওয়া হয় তাহলে বলবা এর হচ্ছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ডিউরেবিলিটি এন্ড স্টেবিলিটি। ক্লিয়ার? এখন আসো অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। তাহলে অলরেডি ওইটুকু লাইন লিখলে হবে নাকি দা ওভার এন্ড আন্ডার ওয়েভিং একটু এগুলো লিখতে এগুলো তো লিখতেই হবে, আমি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বললাম। ক্লিয়ার? আচ্ছা, তোমরা প্রশ্ন লেখার সময় একটু দেখে লিখবা, হ্যাঁ, যে কত মার্কসের জন্য সেভাবে লিখবা। ধরো 5 মার্কসের জন্য একটা প্রশ্ন তুমি যদি 2 লাইন লিখে রাখো, আর কি তুমি 5 পাবা? এক সম্ভব না। যদি তুমি চাও যে না আমি গুরুত্বপূর্ণ পয়েন্টটা লিখে ফেলছি, তাহলে আমাকে 4-5 লিখো, এটা কিন্তু সম্ভব না। একটু একটু তো বর্ণনা করে লিখতে হবে। ক্লিয়ার? এখন আসো যে প্লেন ওভেন ফেব্রিকের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। তাহলে এখন বলো তো অ্যাডভান্টেজ কি হইতে পারে? দেখো বলাই আছে, দেখো এই ডিউরেবিলিটি কথা বলা আছে না? আবার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ইট ইজ অলসো রিলেটিভলি ইজি টু সুইং। সুইং করা যায় খুব সহজে, এই কাপড়টা খুব ইজিলি সুইং করা যায়, ডিউরেবিলিটি ভালো। আরেকটা কি বলতো, প্রফেশনাল বিলাইট, অর্থাৎ হচ্ছে যারা ফর্মাল ড্রেস পরি, আমরা যারা ফর্মাল, যারা হচ্ছে বিভিন্ন কর্পোরেট জব করে, তারা কি করে, আমরা ফর্মাল ড্রেস পরি না, তো ম্যাক্সিমাম কাপড়গুলো হচ্ছে এই যে প্লেন ওভেন ফেব্রিকে তৈরি করার জন্য স্মার্ট লাগে। কারণ আমরা সবাই কি স্মার্ট হতে পছন্দ করি, তাই না? আমরা যখন কোনো একটা কর্পোরেট জব করি তখন কি করা হয়, শার্ট টার্ট প্যান্ট একদম মাংজা মেরে আমরা যাই, তাই না? কেন করা হয় বলতো? এটা হচ্ছে প্রফেশনাল বিলাইট। অর্থাৎ তাহলে কি বলবো বলতো, এই কাপড়টার গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ হচ্ছে একটা ডিউরেবিলিটি স্টেবিলিটি অনেক ভালো, সুইং খুব সহজে করা যায়। তারপর কি আমরা যে প্রফেশনাল, যে আমরা প্রফেশনাল জন্য কি করতে পারি, এটা ইউজ করতে পারি, তাই না? আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, লেস এক্সপেন্সিভ। এই কাপড়ের দাম কিন্তু সস্তা, কাপড়ের দাম কিন্তু সস্তা, কিন্তু আমরা আবার বাঙালি তো সস্তা জিনিস দেখে মনে করি যে এটা ভালো না, বাট এটা লেস এক্সপেন্সিভ। ঠিক আছে? ক্লিয়ার? এখন আসলে ডিসঅ্যাডভান্টেজ কি? এটা গুরুত্বপূর্ণ ডিসঅ্যাডভান্টেজ কি বলো তো? একটা গুরুত্বপূর্ণ ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইট ল্যাক অফ এলাস্টিসিটি ক্যান বি লিমিটেড ফর সার্টেন অ্যাপ্লিকেশন। আরেকটা কথা বলা আছে, হাউএভার ইটস নট উইদাউট ইটস ড্রব্যাক, অর্থাৎ প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা মেশিন 100% কর্মদক্ষতা দিতে পারে। আমি কি 100% কাজ করতে পারি? তুমি কি পারো? কোন একটা মেশিন কি 100% দক্ষতা দিতে পারে? দিতে পারে না। তেমন প্লেন ওভেন ফেব্রিকের ক্ষেত্রেও যেহেতু অ্যাডভান্টেজ আছে, কিছুটা কি আছে, ড্রব্যাক। ড্রব্যাক মানে তো বোঝো, মানে ডিসঅ্যাডভান্টেজ। যেটা পরীক্ষা এইভাবে প্রশ্ন আসতে পারে, ড্রব্যাকও থাকতে পারে, ডিসঅ্যাডভান্টেজও থাকতে পারে, আর কি লিমিটেশনও থাকতে পারে। যেটাই থাকুক না কেন একটা ধরে নেবে এটা ডিসঅ্যাডভান্টেজ। ক্লিয়ার? বুঝতে পারছো তো? যদি দেই লিমিটেশন তাহলে বুঝবা লিমিটেশন কি, ডিসঅ্যাডভান্টেজ। ড্রব্যাক যদি দেই বুঝবা। মানে মনে রাখবা যে কিছু লিমিটেশন আছে, এই তিনটা ওয়ার্ড ইউজ করলে এই প্রশ্নের অ্যানসার কিন্তু এটাই। ক্লিয়ার? এখন দেখো আরেকটা কথা বলা হয়েছে, দেখো প্লেন ওভেন ফেব্রিক ক্যান উইঙ্কেল ইজিলি। উইঙ্কেল মানে বুঝো, উইঙ্কেল কি? খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস উইঙ্কেল। তো তুমি আমি সবাই জানি মোটামুটি, হ্যাঁ। স্যার এক্সপেন্ডেসটা নষ্ট হয়ে গেল, অনেক সময় ফেব্রিক মাস জায়গা থেকে ওয়েভিং। আচ্ছা, আমরা এই তিনটা জিনিস সম্পর্কে একটু জানি, হ্যাঁ। তোমরা অনেকেই জানো, আমি একটু বলি। একটা হচ্ছে ক্রিজ ফর্মেশন, জানো? নাম শুনেছো ক্রিজ ফর্মেশন? তারপর হচ্ছে শিঙ্কেজ, আর একটা হচ্ছে উইঙ্কেল, হ্যাঁ। আরেকটা হচ্ছে এই তিনটা ওয়ার্ড, হ্যাঁ, সবকটাই হচ্ছে সেম ওয়ার্ড। ক্রিজ ফর্মেশন আমরা যখন কাপড়, নতুন কাপড় কিনি অথবা আমরা যখন একটা কাপড় পরি, পরে কিন্তু আমরা ওয়াশ করি, তাই না?
ওয়াশ করার পরে কি হয় বলো তো? ভাঁজ পড়ে। কাপড়ে ভাঁজ পড়ে, ক্রিজ ফর্মেশন হয়, যেটা উইঙ্কেল বলা হয়, এটাকেও বলা হয় উইঙ্কেল রেজিস্ট্যান্স, মানে বাধাপ্রাপ্ত হয়। তখন আমরা কি করি? এই কাপড়ে উইঙ্কেলটা দূর করার জন্য আমরা কি করি? প্রেসিং বা আয়রন করি। প্রেসিং বা আয়রন। এখন হলে একটা ফ্লোচার আছে যেখানে গুরুত্বপূর্ণ একটা টার্ম হচ্ছে প্রেসিং এন্ড আয়রন। প্রেসিং বা আয়রনিং করার উদ্দেশ্য হচ্ছে টু রিমুভ দা আনওয়ান্টেড ক্রিজ অথবা উইঙ্কেল, অর্থাৎ আমাদের কাপড়ে যে ভাঁজগুলো আছে, অতিরিক্ত যে ভাঁজগুলো দূর করার জন্য প্রেস অথবা আয়রন করা হয়। ক্লিয়ার? এখানে যেটা বলা আছে এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে একটা কি, এটা খুব সহজে কি হয়? ক্রিজ ফর্মেশন হয়, তাই না? আচ্ছা আমাকে বলো তো কোন কাপড়ের সবচেয়ে বেশি হচ্ছে ক্রিজ পড়ে? 100% কটন। স্যার 100% কটন হচ্ছে ক্রিজ পড়ে বেশি। ওকে, ভেরি গুড। অর্থাৎ প্লেন ওভার ফেব্রিক হচ্ছে কটনের, এই কটনের সবথেকে বেশি কি হয়? ক্রিজ ফর্মেশন হয়। এই ক্রিজ ফর্মেশন দূর করার জন্য কি ব্যবহার করা হয়? এটা তো জানো, জানো? আয়রনিং করা হার্ডেনিং করা, আর কি করা হয়? এটা মনে রাখবা, এই তিনটা যেহেতু ফর্মেশন হয়, তাহলে আমি কি বললাম ডিসঅ্যাডভান্টেজ কি? এটা সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ক্রিজ ফর্মেশন বা উইঙ্কেল। পারা যাবে তো? এখন এটা দূর করার জন্য টেক্সটাইলে একটা জিনিস করা হয়, এটা ফিনিশিং করা হয়। অনেকগুলো আমরা ফিনিশিং প্রসেস আছে, তাই না? তার মধ্যে এটার মধ্যে যেটা করা হয় সেটা হচ্ছে ইজি কেয়ার ফিনিশ। লিখে রাখো, হ্যাঁ? এই ক্রিজ ফর্মেশন দূর করার জন্য কি করা হয়? ইজি কেয়ার ফিনিশ। এই ইজি কেয়ার ফিনিশের মধ্যে দুইটা প্রসেস। কয়টা প্রসেস? দুইটা প্রসেস। লিখে রাখো। একটা হচ্ছে কয়টা প্রসেস বললাম ইজি কেয়ার ফিনিশের? দুইটা প্রসেস। একটা হচ্ছে ডিউরেবল আর একটা হচ্ছে নন ডিউরেবল। একটা হচ্ছে ডিউরেবল আর একটা হচ্ছে নন ডিউরেবল। যেটা বলতেছিলাম, ইজি কেয়ার ফিনিশে কি করা হয়? ক্রিজ ফর্মেশন দূর করা হয়। অর্থাৎ মোটামুটি আমাদের যে কটনে প্রায় 87% ক্রিজ ফর্মেশন ঘটে। কত পার্সেন্ট? 87% ক্রিজ ফর্মেশন ঘটে। পলিস্টারে কি ক্রিজ পড়ে? পলিস্টার কাপড় দেখবা তুমি কিন্তু কি করবে? একবার ধুয়ে দিয়ে আবার এই কাপড়টা পরতে পারবে, কিন্তু কটন তুমি ইজিলি পরতে পারবে না, কারণ হচ্ছে এখানে ক্রিজ ফর্মেশন ঘটে। এই ক্রিজ ফর্মেশন দূর করার জন্য ইজি কেয়ার ফিনিশ করা হয়। এই ইজি কেয়ার ফিনিশের উদ্দেশ্য হচ্ছে কাপড়ে যত ধরনের ক্রিজ ফর্মেশন ঘটে এটা খুব সহজে রিমুভ করা যায়। এটা অনেকগুলো প্রসিডিউর আছে, আমরা পরে জানবো। মনে রাখবা দুই ধরনের প্রসিডিউর অবলম্বন করা, একটা হচ্ছে ডিউরেবল ইজি কেয়ার ফিনিশ আর একটা হচ্ছে নন ডিউরেবল ইজি কেয়ার ফিনিশ। পরে কি বোঝা যায়? ঠিক আছে? কোন জায়গায় প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করো। তাহলে যেটা পরে আবার ফিরে আসি, যেটা বলতেছিলাম ডিসঅ্যাডভান্টেজ কি? এটার বড় একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হ্যাঁ উইঙ্কেল বা ক্রিজ ফর্মেশন। ক্লিয়ার? মনে থাকবে তো? কি খুব ইজি, তাই না? তারপর কি বলা আছে দেখো। আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে এলাস্টিসিটি। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এলাস্টিসিটি, এটা অনেক কম। এলাস্টিসিটি অনেক কম, নাই বললেই চলে। নাই বললেই চলে। অর্থাৎ ধরো কিছু কাপড় পরলে কি হবে? দেখবা যে ধরো এই কাপড় যত টানো কি হবে? ওরকম কিন্তু ফর্মেশন হবে না। এলাস্টিসিটি কম মানে কি? কাপড়টা লম্বা করে আবার কি জড়বড় হয়ে যাবে, মানে ক্রিজ ফর্মেশন হবে, মানে ভাঁজ হয়ে যাবে। অর্থাৎ এটা কি একটা নেগেটিভ পয়েন্ট কিন্তু, বুঝছো? তাহলে ডিসঅ্যাডভান্টেজ তাহলে কি কি বলবা? কয়টা পয়েন্ট বলবা? আবু সাহেব বলেন কি কি পয়েন্ট বলবেন, বলেন। ডিসঅ্যাডভান্টেজ কি কি বলেন? তিনটা। বলেন। ক্রিজ ফর্মেশন, উইঙ্কেল ফর্মেশন, সিনকেস আর আরেকটা হচ্ছে কি এলাস্টিসিটি, লেস এলাস্টিসিটি। ক্লিয়ার? তাহলে মনে থাকবে। তাহলে যদি এখন পরীক্ষায় প্রশ্ন আসে, write down the characteristics of plain woven fabric and write down the advantages and disadvantages of plain woven fabric, এগুলো কিন্তু পরীক্ষায় থাকবে। ঠিক আছে? বুঝা গেছে? ওকে। এখন আসলে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে ক্রিপ ফর্মেশন। ক্রিম সম্পর্কে ধারণা আছে? ক্রিম কি বলেন তো? ক্রিম কি? ক্রিম হচ্ছে আসলে একটা ফাইবারের ভিতরে যে ঘাসটা থাকে, ঘাস ভেরি গুড। ওইটার পার্সেন্টেজ। আর কি জানেন ক্রিম কি? এটার জন্যই পানির ধারণ ক্ষমতা প্লাস। আচ্ছা আমরা জানি হচ্ছে একটা হচ্ছে কি ওয়ার্ড আর একটা কি ওয়েব। সেটা না ওয়ার্ড কোনটা বলেন তো? স্যার ওয়ার্ড হচ্ছে লম্বা লম্বি আর হচ্ছে ভার্টিক্যাল নরমাল যেটা থাকে এটাই হচ্ছে ভার্টিক্যাল মানে উলম্ব আর হরিজন্টাল মানে আনুভূমিক, বুঝছো? উল্টা পাল্টা পড়া যাবে না। ভার্টিক্যাল মানে কিন্তু হচ্ছে উলম্ব বরাবর, ঠিক আছে? তাহলে উলম্ব বরাবর সেটা কি ওয়ার্ড, আর যেটা আনুভূমিক অথবা হরিজন্টাল বরাবর সেটা হচ্ছে ওয়েব টিয়ার। এখন ক্রিম কাকে বলে? যখন একটা ওয়ার্ড এবং ওয়েব টিয়ার একসাথে চলাচল করে একটা সময় পরে কি এটা ইন্টারলেসমেন্ট ঘটে। ইন্টারলেসমেন্ট বলতে কি বোঝানো হচ্ছে বলো তো? স্যার বন্ধনী।
কি বলবে? সমকোণী এই ধরো এভাবে, হ্যাঁ, এভাবে সংযুক্ত হবে, হ্যাঁ। এই ধরো এখন কি হবে, এটা ঢেউয়ের মতো হইছে না, এই ধরনের ওয়েভনেস করবে, অর্থাৎ যখন একটা ওয়ার্ম ও ওয়েভ টিয়ার একসাথে চলাচল করবে একটা সময় পরে এটা কি হবে, ইন্টারলেসমেন্ট করবে, অর্থাৎ ওই যে ভাঁজ পড়ে যাওয়ার মতো, অর্থাৎ একটা ঢেউয়ের মতো ওয়েভনেস বলা হয়, সেটাকে কি বলা হয়, ওয়েভনেস বলা হয়। যদি এই ধরনের ওয়েভনেস ঘটে তখন তাকে কি বলা হয়, ক্রিম বলা হয়, ঠিক আছে। এখন বলো এই ক্রিমটা কি আসলে ভালো নাকি খারাপ? স্যার এটা ভালো। ভালো। স্যার ফেব্রিক ক্রিম না হলে তো স্যার ফেব্রিক স্ট্রাকচার হবে, Right. ফেব্রিক স্ট্রাকচারের ক্ষেত্রে যদি ফেব্রিক স্ট্রাকচারের জন্য কিন্তু এই ক্রিমটা দরকার, ক্লিয়ার। এখন আসো ক্রিম পার্সেন্টেজ কি। এখন এই ক্রিমটা কিভাবে বের করা হয় এটাও আমাদের দরকার, ঠিক আছে, এটাও আমরা ধীরে ধীরে জানবো। ক্রিম পার্সেন্টেজ কাকে বলে? দেখো স্লাইডে দেয়া আছে the difference between straight thread length and the distance between the end of the thread while in cloth expressed as percentage। মানে কি বুঝাইছে বলো তো, মানে একটা কাপড়তে একটু সুতা খোলা হয়, হ্যাঁ? সুতা খোলার পরে যখন লম্বালম্বি করা হয় সেটাকে বলা হয় স্ট্রেট থ্রেড লেন্থ, ঠিক আছে। আর যেটা ইনিশিয়াল অবস্থা যেটা ছিল সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় the distance between end of the thread। এই ধরনের যদি হয় তখন তাকে কি বলা হয়, ক্রিম পার্সেন্টেজ বলা হয়। দুটো সূত্র আছে আমরা একটু দেখব, c = l - p/p * 100%, ঠিক আছে। আমরা দেখব তাহলে আমি কি বললাম, দুটো লেন্থের কথা বললাম, যে একটা সুতা কাপড় থেকে সুতাটা খোলার পরে সুতাটা কি করা হয়, লম্বালম্বি করা হয়। এই লম্বালম্বি যে লেন্থটা নেওয়া হয় সেটাকে বলা হয় স্ট্রেট থ্রেড লেন্থ। আর কাপড় থেকে যখন সুতাটা নেওয়া হয় ইনিশিয়াল অবস্থায় রিল্যাক্সিং। হ্যাঁ, রিল্যাক্সিং অবস্থায় কতটুকু এই লেন্থ ছিল সেটাকে বলা হয় কি, the distance between the end of the thread। এই দুটার যে অনুপাত সেটাকে কি বলা হয়, ক্রিম পার্সেন্টেজ। পরীক্ষায় আসবে ডিফাইন ক্রিম পার্সেন্টেজ, তখন কি বলবো, এরকম বলতে পারো the ratio between the straight thread length and the distance between end of the thread length is called cream percentage, clear। অর্থাৎ একটা straight length থাকবে, ওটার সাথে কি থাকবে, রিল্যাক্সিং অবস্থায় ইয়ানের যে লেন্থটা থাকবে, এটার যে রেশিও সেটাকে কি বলা হয়, ক্রিম পার্সেন্টেজ বলা হয়, ক্লিয়ার। এখন আসো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা হচ্ছে পরীক্ষায় থাকবে, তোমাদের বলে দিলাম, রাইট ডাউন দ্য ইনফ্লুয়েন্স অফ ক্রিম অন ফেব্রিক প্রপার্টিজ। অর্থাৎ ফেব্রিক প্রপার্টিজ এর উপরে ক্রিমের কি ধরনের প্রভাব রয়েছে। স্যার 100% প্রশ্নটা আবার বলেন। What are the influence of cream on fabric properties? একটু চেঞ্জ থাকতে পারে প্রশ্ন পরীক্ষায়, বাট এই পরীক্ষাটা থাকবে influence of cream on fabric properties, ঠিক আছে। এটা সম্পর্কে একটু বলি, এই পয়েন্টগুলো আগে লিখতে হবে। কি কি প্রপার্টিজ, রেজিস্ট্যান্স টু অ্যাব্রাশন, শ্রিঙ্কেজ, ফেব্রিক বিহেভিয়ার ডিউরিং স্ট্রেস টেস্টিং, ফল্ট ইন ফেব্রিক, ফেব্রিক ডিজাইন এন্ড ফেব্রিক কস্টিং। এখন এগুলোর সাথে সম্পর্কগুলো একটু জানা দরকার, মানে তুমি যখন পয়েন্টগুলো লেখা হবে না, মনে রাখতে হবে যখন ক্রিম পার্সেন্টেজ যখন ইনক্রিজ হয় রেজিস্ট্যান্স টু অ্যাব্রাশন বাড়ে, অর্থাৎ ক্রিম পার্সেন্টেজ যত বাড়বে একটা কাপড়ের জন্য একটা নির্দিষ্ট একটা ক্রিম পার্সেন্টেজ দেওয়া আছে। এখন এই ক্রিম পার্সেন্টেজ যত বাড়বে রেজিস্ট্যান্স টু অ্যাব্রাশন মানে কি, অ্যাব্রাশন মানে কি, ঘর্ষণের প্রভাবটা তত বেশি হবে। তারপর বলা আছে সিঙ্কেজ, অর্থাৎ একটা কাপড়ের সিঙ্কেজ যত বেশি হবে, অর্থাৎ ক্রিম পার্সেন্টেজ যত বেশি হবে সিঙ্কেজ পার্সেন্টেজ তত বাড়বে, ক্লিয়ার। এভাবে লিখতে হবে, when the shrinkage will be increased cream percentage will be also increase, এভাবে কিন্তু লিখে দিতে হবে, ঠিক আছে। ফেব্রিক বিহেভিয়ার, অর্থাৎ যে বিহেভিয়ার গুলো আছে সেগুলো চেঞ্জ হবে। আমাদের ফেব্রিকে অনেক ধরনের বিহেভিয়ার আছে, তাই না? কি কি বিহেভিয়ার বলেন? মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ওটা কতটা ওয়ার্ম হবে, মানে ভিতরের এবং বাইরের টেম্পারেচার কতটা ব্যালেন্স করে। আর কি হতে পারে, তারপর কালার ধারণ ক্ষমতা, স্ট্রেংথ হতে পারে, তাই স্ট্রেংথ হতে পারে, স্টেবিলিটি হতে পারে, এগুলো তাহলে পারা যাবে। এটা সম্পর্কে একটু লিখতে হবে, হ্যাঁ, ডিটেইলসটা একটু পড়ে নিও তোমরা। এখন আসলে গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা থাকবে, রিলেশন বিটুইন ক্রিম পার্সেন্টেজ এন্ড টেক আপ পার্সেন্টেজ। এটা পড়ে তোমাদের আজকে আপাতত শেষ করব, অনেক বেশি ওভারলোড হয়ে যাবে, স্যার আমার ঠিক আছে। আচ্ছা, এটা একটু দেখো, এটা পরে আমি শেষ করে দেব, হ্যাঁ। একটা হচ্ছে কি ক্রিম পার্সেন্টেজ আর টেক আপ পার্সেন্টেজ, পরীক্ষা থাকবে, লিখে রাখো, হ্যাঁ। ডিফাইন, আরেকটা হচ্ছে যে পানি ধারণ ক্ষমতা, define cream percentage and take up percentage, তারা এটা কিন্তু গুরুত্বপূর্ণ দুটি সূত্র আছে, আমরা একটু দেখবো, হ্যাঁ। এখন দেখো একটু আগে যেটা বললাম ক্রিম পার্সেন্টেজে কি বলেছিলাম বলতো, এরকম বলেছিলাম c = l - p/p * 100%। তাহলে এভাবে লেখা যাবে না, যেখানে c মানে কি, c মানে হচ্ছে ক্রিম পার্সেন্টেজ, l মানে কি বলতো,
দেখো এর মানে হচ্ছে স্ট্রেট লেন্থ। স্ট্রেট লেন্থটা কোনটা বলতো? সেটা আমরা এক্সটেন্ড করে অর্থাৎ কাপড়টা স্ট্রেট মানে কাপড় থেকে সুতা খোলার পর যেটা আমি লম্বা করে ফেলি সেটাকে বলা হয় স্ট্রেট লেন্থ। মাইনাস কি বলতো? এটাকে বলা হয় রিল্যাক্স স্ট্রেট লেন্থ। আর কি আরেকটা কি আছে বলতো? ক্রিম লেন্থ। আরেকটা কি? ক্রিম লেন্থ। পরীক্ষাতে এভাবে লিখলো হবে অথবা রিল্যাক্সিং লেন্থ লিখলো হবে আর কি। ক্লিয়ার? তাহলে ক্রিম পার্সেন্টেজ কাকে বলে? c = l - p / p * 100%। সূত্র লাগবে অঙ্ক আসবে যত c = l - p / p * 100%। l মানে c মানে হচ্ছে ক্রিম পার্সেন্টেজ, l মানে হচ্ছে স্ট্রেট রেট অফ লেন্থ, আর হচ্ছে p মানে হচ্ছে ক্রিম লেন্থ। তাহলে এখন p কোনটা আমি বললাম, অর্থাৎ ইনিশিয়াল অবস্থায় যেটা লেন্থ ছিল সেটাকে বলা হয় ক্রিম লেন্থ, আর যখন আমি একটা সুতা লম্বা করি টেনে সেটাকে বলা হয় স্ট্রেট লেন্থ। ক্লিয়ার? এখন আসো টেক আপ পার্সেন্টেজ কি এটাও জানা দরকার। পরীক্ষা কিন্তু থাকবে ডিফাইন ক্রিম পার্সেন্টেজ এন্ড টেক আপ পার্সেন্টেজ। পরীক্ষাতে এভাবে লিখে দিতে হবে। হ্যাঁ, ডিফাইন করার পরে সূত্রটা লিখে দেওয়ার পরে এভাবে লিখে দিতে হবে c = ক্রিম পার্সেন্টেজ, l = স্ট্রেট লেন্থ, আর c এভাবে লিখে দিতে পারবো না? জি স্যার, এটা লিখে দিতে পারবো। হ্যাঁ, তারপর আসো আরেকটা হচ্ছে টেক আপ পার্সেন্টেজ। এখন দেখো টেক আপ পার্সেন্টেজ কি? টেক আপ পার্সেন্টেজ হচ্ছে t = কি লেখা যায় বলো তো? l - p / l * 100%। আচ্ছা এখন দেখো এখানে l মানে কি, p মানে কি? দেখো যখন একটা রিলেশন সংগঠিত হয়, ধরো মাইনাস মাইনাস প্লাস মাইনাস সবসময় কি করে? মাইনাস মাইনাস কি হয়? প্লাস। প্লাস মাইনাস মানে ওটা আকর্ষণ হবে। এগুলো মাইনাস হয় কিন্তু বাট মাইনাস মাইনাস প্লাস হয়, ওটা না বুঝছে। মাইনাস মাইনাস হলে কি হবে? মানে বিকর্ষণ বিকর্ষণ হবে। হবে। প্লাস মাইনাস হলে আকর্ষণ হবে। তো কোন একটা রিলেশন হওয়ার জন্য কি হবে? একটা পজিটিভ আর একটা নেগেটিভ দরকার, তাই না? তাহলে আমরা এখান থেকে খুব সহজে বুঝতে পারবো যে রিলেশনটা হওয়ার জন্য কি দরকার? একটা পজিটিভ আর একটা নেগেটিভ দরকার। যেহেতু আমি একটু আগে বললাম যে c = l - p / p * 100%, তাহলে t এর ক্ষেত্রে কি বলেছি? l - p / l * 100%। এখানে l p মানে কি? p মানে হচ্ছে টেক আপ পার্সেন্টেজ, l মানে কি? লেন্থ অফ ইয়ান length of yarn before weaving. Length of yarn before weaving. আচ্ছা উইভিং এ কি করা হয়? What is the difference between weaving and knitting? আমাদের এটা সম্পর্কে জানি যে উইভিং করা হয়, knitting করা এটি হয়। হলো সার্কুলারলি এটা উইভিং হচ্ছে স্যার টানা এবং পরেন সুতার সমপরিবন্ধন, নিটিং এ হচ্ছে লুপ তৈরির মাধ্যমে। একদম হ্যাঁ বলেন। উইভিং এ দুই সেট সুতার মাধ্যমে তৈরি হয়, আর নিটিং এ একটা সুতাই তিনটা Right. তৈরি হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দুই সেট আর হচ্ছে ওয়ান সেট। হ্যাঁ, এটা আর কি হতে পারে? কি বলতে চাইলেন বলেন? স্যার এখানে টানা ও সুতা পরেন সুতার সমপরিবন্ধন আর ওখানে হচ্ছে লুপ তৈরি হয়। লুপ তৈরি হয়, লুপ ফর্মেশন হয়। ভেরি গুড, এটা একটা ভালো লুপটা কথা। মেজার আর কিছু বলতে চাইছেন? হ্যাঁ নিডেল বলেন, সমস্যা নেই, ভুল হইতে পারে, বলেন, চেষ্টা করবেন। কে কি বললো বলো। হ্যাঁ এটা একটা পয়েন্ট। আর কেউ আছে? এটা জানতে হবে যে উইভিং আর নিটিং এর মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য হয়। উইভিং এ হচ্ছে কয় সেট ইয়ার্ন ব্যবহার করা হয়? 2 সেট ইয়ার্ন। আর নিটিং এর জন্য 1 সেট ইয়ার্ন ব্যবহার করা হয়। ক্লিয়ার? এই জিনিসগুলো জানবা। এখন দেখো t = l - p / l * 100%। তাহলে এখানে l মানে কি? l এর যে লেন্থ সেটা কি বিফোর উইভিং। উইভিং এর আগে ইয়ারের কি লেন্থ ছিল সেটাকে বলা হয় l। আর p মানে কি বলা হয়েছে? লেন্থ অফ ইয়ার ইন দ্য ফেব্রিক আফটার উইভিং। উইভিং করার পরে ফেব্রিকের যে লেন্থ সেটাকে কি বলা হয়? p বলা হয়। তাহলে এটার মধ্যে দুটোর মধ্যে একটু আলাদা আছে না? আলাদা তো আছে। তাহলে মনে থাকবে এটা একটু ভুল করা যাবে না। তাহলে ক্রিম পার্সেন্টেজ যেটা বললাম c = l - p / p * 100%। অর্থাৎ c হলো ক্রিম পার্সেন্টেজ, l হচ্ছে স্ট্রেট লেন্থ অফ দা yarn, আর হচ্ছে p = ক্রিম লেন্থ। আর টেক আপ পার্সেন্টেজ হচ্ছে t = l - p / l * 100%। l মানে হচ্ছে যে ইয়ার্নের লেন্থ থাকবে এটা কি বিফোর উইভিং, আর p টা মানে কি যে ইয়ার্নের লেন্থ থাকবে সেটা আফটার উইভিং হবে। দিস ইজ কল্ড টেক আপ পার্সেন্টেজ। ক্লিয়ার? আগামীতে আমরা এই রিলেশন সম্পর্কে জানবো যে কিভাবে এই দুটোর মধ্যে একটা রিলেশন আছে। এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। আছে? ওকে, থ্যাংক ইউ। ভিডিওটা অফ করে দাও।